প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে শক্তিশালী চীনের সামনে বাংলাদেশ। থাইল্যান্ড ম্যাচের ভুল আর করতে চায় না আফিদারা। কাল বিসিবির জরুরি বোর্ড মিটিং, মূল এজেন্ডা প্রিমিয়ার লিগ, গুরুত্ব পাবে পরিচালকদের পদত্যাগের বিষয়। অনূর্ধ্ব-20 সাফ ফুটবলের ফাইনালে লড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আর 4 বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া। মালদ্বীপসের মালে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আছেন অর্ণব বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অর্ণব, সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা বড় পর্দায় দেখাচ্ছে ফ্যান গ্রুপ আলট্রাস। তো বাংলাদেশে আসলে এই ফাইনালটা হচ্ছে এত বড় একটা পর্দায় দেখাচ্ছে, মালদ্বীপে কেমন দেখতে পাচ্ছেন ফ্যানদের উচ্ছ্বাস? অবশ্যই মালদ্বীপে এই ম্যাচটা নিয়ে কিন্তু প্রবাসীদের উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি নেই। আমরা যে ম্যাচ শুরু 4 ঘন্টা আগে থেকে সাধারণ যারা মালদ্বীপে আছেন বাংলাদেশি প্রবাসী, তারা কিন্তু স্টেডিয়ামের পাশে অপেক্ষা করেছে এবং তারা দীর্ঘ সময় ধরে স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছে এবং তারা প্রতিটা মুহূর্তে যখনই বাংলাদেশের পায়ে বল থাকে তখনই কিন্তু গোটা স্টেডিয়াম চিৎকার করে ওঠে। সত্যি কথা বলতে ফুটবল, ক্রিকেট বা যে কোনো খেলা, বয়সভিত্তিক খেলা, যেখানেই বাংলাদেশ মাঠে নামে প্রবাসী দর্শকরা কিন্তু সবসময় বাংলাদেশকে সমর্থন জানাতে মাঠে হাজির থাকে। ব্যতিক্রম হয়নি এই ম্যাচটাতে। ঠিক সেরকম উদ্দীপনা নিয়েই কিন্তু বাংলাদেশ মাঠের খেলায় এখনো পর্যন্ত ফার্স্ট হাফে দারুণ ভাবে টিকে আছে। ম্যাচের ডিটেলস কিন্তু আপনি যে বাংলাদেশ তার বেশ কয়েকটা গোল ক্রিয়েট করার সুযোগ পেয়েছে এবং বল পজিশন থেকে শুরু করে প্রতিটা ফুটবলারের বডি ল্যাঙ্গুয়েজ মাঠে বসে যদি দেখা যায়, তারা কিন্তু আজকের এই দিনটাতে ভারতকে সহজে ছাড় দিতে রাজি না। তারা বল পজিশন, প্লেয়ারদের মধ্যে বিল্ড আপ ফুটবল এবং যেভাবে তারা নিজেদের মধ্যে কমিটমেন্টটা করে রেখেছে যে তারা 90 মিনিট প্রাণপণে লড়বে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সাফের বয়সভিত্তিক ফুটবলের এই নিয়ম অনুযায়ী প্রথমার্ধে যেহেতু কোনো গোল হয়নি, এরপরে যদি সেকেন্ড হাফেও যদি স্কোর লাইন ড্র থাকে, গোল 0 বা গোল 1টা করে গোল থাকে, তাহলেও কিন্তু আর এক্সট্রা টাইম না, সরাসরি স্পট কিক পেনাল্টিতে খেলা পৌঁছে যাবে। এবং পেনাল্টিতে কিন্তু অবশ্যই বা স্পট কিকে বা টাইব্রেকারে যদি খেলাটা পৌঁছায়, তবে সেখানেও কিন্তু বাংলাদেশের প্রতি প্রত্যাশা রাখা যায়। তবে অর্ণব ভাই, ম্যাচের শুরু থেকে একচেটিয়া দাপট দেখানোর পরেও গোল করতে পারেনি আসলে বাংলাদেশ। ফিনিশিং এ কোনো দুর্বলতা কেন কাটছে না আসলে? ফিনিশিং এর দুর্বলতা জানাবেন। আর আজও আসলে বাংলাদেশের শুরুর একাদশে ডেকলান আর ইব্রাহিম নওয়াজকে নেওয়া হয়নি। গেম প্ল্যানে কোনো ভুল খুঁজে পাচ্ছেন কিনা ক্ষেত্রে? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন আসলে ফিনিশিং এর বিষয়টা ক্রিয়েট করেন, আসলে গোল ক্রিয়েটের চান্স কতটুকু পেয়েছে বাংলাদেশ, যে কয়টা গোল ক্রিয়েটের চান্স পেয়েছে, বিশেষ করে মোর্শেদ, ফয়সাল এবং তারপর হচ্ছে গিয়ে রোনান বেশ কয়েকটা শট কিন্তু নিয়েছে, অনেকগুলো হাফ চান্স ছিল এবং সেটাকে গোলে কনভার্ট করতে পারলেই কিন্তু দুর্দান্ত কিছু হতো। আমরা কিন্তু দেখেছি পাকিস্তানের সঙ্গে সেই টাইপের কিন্তু ফ্রি কিক বা ভালো কোনো সুযোগ কিন্তু বাংলাদেশে প্রথমার্ধে সেরকম ভাবে কিন্তু করতে পারেনি, যেগুলো ম্যাচের থেকে বল বা অপোজিশন সাইডকে, ডিফেন্সকে বোকা বানিয়ে আসলে ফাইনালের হাইপটাই অন্যরকম। যে এরকম বাংলাদেশ যদি শেয়ারটা দিয়ে খেলছে, সেরকম ভারতের ডিফেন্স লাইনও কিন্তু চেষ্টা করছে বাংলাদেশকে রুখে দেওয়ার। আপনি যেটা বলছেন যে আমাদের স্কোরিং এর দুর্বলতা, সেই স্কোরিং এর দুর্বলতা কিন্তু আমাদের সবসময় আছে। এই বাংলাদেশ দলটা যে দলটা এই সাফের ফাইনালে খেলছে, এই দলটার যে ডিফেন্স লাইন আছে, তারা কিন্তু বাংলাদেশের লিগে নিয়মিত খেলছে। তারা এক একটা ক্লাবের হয়ে বাংলাদেশে নিয়মিত লিগে খেলছে। পেশাদার লিগ ফুটবলের বিভিন্ন ক্লাবের হয়ে তারা
বাংলাদেশে খেলছে, তাই বাংলাদেশের ডিফেন্স লাইনটা যথেষ্ট আস্থার নাম এবং যথেষ্ট ভালো করছে, বিশেষ করে অধিনায়ক মিঠু থেকে শুরু করে বাকি যারা আছে ব্যাকলাইনে। কিন্তু বাংলাদেশের লিগে ফরওয়ার্ড জোনটা কিন্তু প্রবাসীদের দখলে থাকে সবসময়, এবং এই ফরওয়ার্ড জায়গাটাতে বাংলাদেশের শুধুমাত্র বয়স ভিত্তিক দলে না, আমরা যদি ন্যাশনাল টিমের কথাও দেখি সেখানেও কিন্তু আমাদের তরুণের দুর্বলতা থাকে। তার একটাই কারণ যে সেই ঘরোয়া লিগের আমাদের যে স্কোরার। অর্ণব, আপনাকে ধন্যবাদ। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা বড় পর্দায় দেখাচ্ছে ফ্যান গ্রুপ আলট্রাস। গুলিস্তানে আছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, আজকের ম্যাচেও এই যে রোনান, ডেকলান সুলিভান আর ইব্রাহিম নামাজকে নামানো হয়নি শুরুতে, এটা নিয়ে আসলে ফ্যানদের মধ্যে কি রিয়াকশন দেখতে পাচ্ছেন, আর তারা বড় পর্দায় খেলাটা কেমন এনজয় করছে জানাবেন। ডায়না, এর আগেও কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব সাফ এই যে বয়সভিত্তিক পর্যায়টা অনূর্ধ্ব-20 এই পর্যায়ে কিন্তু বাংলাদেশ রানিং চ্যাম্পিয়ন, কিন্তু গেল বছর কিন্তু এত বেশি হাইপ ছিল না বাংলাদেশি সমর্থকদের মধ্যে। এবছর এত বেশি হাইপ হওয়ার কারণ কিন্তু ওই সুলিভান ব্রাদার্স, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, এই দুই ভাই খেলছে এবং তাদের জন্যই কিন্তু এবারের যে হাইপ। কিন্তু ডেকলান সুলিভানকে যে সুযোগটা দেওয়া হচ্ছে না, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের ফ্যানদের মধ্যে কিন্তু প্রচুর ক্ষোভ। এখানে আমার সাথে আলট্রাসের যে সদস্যরা রয়েছেন তারা এখানে খেলা দেখার জন্য বড় পর্দায় খেলা দেখছেন। আমরা তার সাথে একটু কথা বলছি। আজকেও ডেকলান সুলিভানকে রাখা হয়নি, আপনার কাছে কি মনে হচ্ছে ব্যাপারটা? দেখা যাক কি হয়, কারণ হচ্ছে আমরা চাচ্ছি ডেকলানকে, বা টিম ম্যানেজমেন্টের কি থিওরি চাচ্ছে বা কিভাবে খেলতে চাচ্ছে এটা ওদের উপরে ডিপেন্ড করে। বাট দিন শেষে আমরা চাবো ডেকলানকে অবভিয়াসলি মাঠে। হয়তোবা আমরা 45 মিনিট শেষ হলো, সেখানে হয়তো ওকে দেখতে চাই। প্রথমার্ধের খেলা কেমন দেখলেন আসলে বাংলাদেশের? হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলতেছে, বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। ডায়না, এর আগে মালদ্বীপ থেকে যুক্ত ছিল, সেখানে আমরা আসলে দেখেছি বাংলাদেশি সমর্থকরা আসলে মালদ্বীপের মালের যে স্টেডিয়াম সেটিকে এক টুকরো বাংলাদেশ বানিয়ে ফেলেছে। এখানে আসলে বাংলাদেশের আলট্রাস সমর্থক গোষ্ঠী যারা রয়েছে, বাংলাদেশের বড় একটা ফুটবল ফ্যান গ্রুপ, তারা জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশের মাটিতে যখন খেলা হয় তারা কিন্তু স্টেডিয়াম মাতিয়ে রাখে, যেহেতু তারা সরাসরি গিয়ে সেখানে খেলা দেখতে পারছে না। তাই এই ক্রেজটা ধরে রাখার জন্য তারা বড় পর্দায় এই খেলাটা দেখার আয়োজন করেছে এবং তারা খেলা দেখছে এবং তারা হই হুল্লোড় করছে। এবং তাদের মধ্যে কিন্তু যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তারাও কিন্তু এই খেলা দেখার সময় তারাও কিন্তু বলছে যে ডেকলান সুলিভানকে না রাখা বা ইব্রাহিম নামাজকে না রাখা। এর আগেও যখন বাংলাদেশ 2024 সালে সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হয়েছিল নেপালকে হারিয়ে, সেবার কিন্তু আসলে এত বেশি ক্রেজ ছিল না। এবং ফাইনালটা যখন আসলে ইন্ডিয়ার সাথে হয় তখন কিন্তু ফাইনালের যে সৌন্দর্য সেই সৌন্দর্য বেড়েও যায় এবং এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। ডায়না, সবুজ, আপনাকে ধন্যবাদ। নারী ফুটবলের খবর। এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। থাইল্যান্ডের নোনতাবুরি প্রভিন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার বিকেল 3টায়। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থাকার পরেও রক্ষণের ভুলে 3-2 ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে ম্যাচ হারলেও দুর্দান্ত পারফরম্যান্সে সবার চোখ টেনেছেন ফরওয়ার্ড সাগরিকা। 2 গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত থাইল্যান্ডের কাছে হেরেছে আফিদার দল। আর তাই চীনের বিপক্ষে ম্যাচের আগে গোটা দলকে গোল না খাওয়ার মঞ্চ পড়িয়েছে কোচ পিটার বাটলার। তবে বাস্তবতা বলছে সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে 3-0 গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে চায়না। বাংলাদেশকে হারালেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের। প্রতিপক্ষ যতই প্রবল হোক না কেন, থাইল্যান্ড ম্যাচের ভুল শুধরে ম্যাচে অন্তত একটা পয়েন্ট বাগাতে চায় বাটলার্স গার্লস। গত ম্যাচে যেই ভুলভ্রান্তিগুলো ছিল, ট্যাকটিক্যালি যেই প্রবলেমগুলো আমরা ফেস করেছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, কোচ আসলে স্পেশালি আজকে ওই ভুলগুলো কিভাবে শুধরানো যায়, ভুলের পরিমাণ কিভাবে কমিয়ে আনা যায়, ওগুলো নিয়ে কাজ করেছে। চায়না টিম মোটামুটি ভালো, তো আমরা তাদের সাথে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে ফাইট করার জন্য।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে কি শেষ হতে যাচ্ছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরার অধ্যায়, নাকি আরও এক দফা সুযোগ পাচ্ছেন তিনি? চুক্তির মেয়াদ ঘিরে এখন তুমুল আলোচনা ফুটবল অঙ্গনে। 2022 সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে 4 বছর 3 মাস জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন কাবরেরা। এই সময়ে খেলা 39 ম্যাচের 10টাতে জিতেছে বাংলাদেশ, ড্র করেছে 10 ম্যাচ আর হেরেছে 19টা। উইনিং পার্সেন্টেজ মাত্র 25%, সামান্য কিছু বেশি। ফিফা র্যাঙ্কিংয়েও বলার মতো উন্নতি চোখে পড়েনি। এই স্প্যানিশ কোচের চেয়ারে বসার সময় 186 নম্বরে থাকা বাংলাদেশ দল 4.5 বছরে মাত্র 5 ধাপ এগিয়ে এখন 181। কাবরেরার সময় 10 জয়ের বেশিরভাগই এসেছে মালদ্বীপ, ভুটান, কম্বোডিয়া আর সেশেলসের বিপক্ষে। তার ক্যারিয়ার হাইলাইট বলতে 22 বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এই দীর্ঘ সময়ে বড় কোনো টুর্নামেন্টে সাফল্য পায়নি জামাল জিকোরা। প্রত্যাশা ছিল অন্তত এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে কাবরেরা বয়েজ। বাছাই পর্বে 4 দলের গ্রুপে তৃতীয় হয়ে বাদ পড়েছে বাংলাদেশ। পরিসংখ্যানই বলছে এই 4 বছর 3 মাসে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই কাবরেরার অ্যাকাউন্টে। দলের জন্য এফেক্টিভ কোনো প্লেয়িং স্টাইল গড়ে তুলতে পারেননি তিনি। কোচিং কৌশল, ট্যাকটিক্স আর দল নির্বাচনে বেশিরভাগ সময় হয়েছেন প্রশ্নবিদ্ধ। আবার লিগ চলাকালে তিনি দেশের বাইরে থাকেন। জাতীয় দলের সুযোগ দেন বেঞ্চের খেলোয়াড়দের। 4 বছরেও দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার গড়ে তুলতে পারেননি কোচ কাবরেরা। শ্রাবণ কিন্তু এই সিজনে কোনো, আপনি যদি দেখেন সে লিগের ম্যাচ রেগুলার খেলে নেই, খেলেছে জিকো, আপনি জিকোকে কিন্তু দলে নেননি। হ্যাঁ, সুতরাং মিস্টেক কিন্তু কোচ অনেক জায়গায় করেছে। আমাদের এখানে কিন্তু কাবরেরাকে নিয়োগ দিয়েছেন, এখন যে টিমের স্ট্রেংথ বিল্ড আপ করেছে সেখানে কাবরেরা এই দলটাকে সেভাবে পুরোপুরি হ্যান্ডেল করতে পারছে না। আপনি সেই মিস্টেক যদি আপনার আবার নেক্সট ম্যাচও করেন, দ্যাট মিনস এখানে কোচের প্রবলেম। এমন পারফরমেন্সে সমর্থকদের অসন্তোষও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্যালারি, সব জায়গাতেই উঠেছে তার বিদায়ের দাবি। তবে এত সব অভিযোগের ভিড়ে ইতিবাচক দিকও রয়েছে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির মাধ্যমে দলকে নতুনভাবে সাজিয়েছেন কাবরেরা। হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো খেলোয়াড়দের যুক্ত হওয়ায় দলের মান বেড়েছে, মাঠে ফিরেছে দর্শক। কিন্তু এখন হামজা সমিতের মতো ফুটবলারদের জন্য প্রয়োজন এমন একজন কোচ যার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রমাণিত সাফল্য রয়েছে। নো ডাউট হি ইজ এ ভেরি গুড কোচ, কারণ এতদিন ধরে প্রতিটা প্লেয়ারকে মানে খুব ভালোভাবে সে চিনে এবং কাকে কখন কোথায় খেলাতে হবে সেটা ভালো মতো জানেন উনি। তো ডেফিনেটলি এই ম্যাচের উপর তার ডিপেন্ড করবে ভবিষ্যতে সে থাকবে কি থাকবে না আমাদের দলের হয়ে। এদিকে বাফুফের জাতীয় দল কমিটির সভা বসছে। আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে কোচের বিষয়টা না থাকলেও সাম্প্রতিক ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি কাবরেরার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে। হাভিয়ার কাবরেরার আগে তিনটা কোচের সাথে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেভাবে চুক্তিটা শেষ হয়েছে বা ভঙ্গ হয়েছে, তিনবারই কিন্তু ফেডারেশন আর্থিকভাবে জরিমানা দিতে বাধ্য হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার প্রশ্নটা হলো কেন আমরা এমন পদক্ষেপ নিব যেখানে বারে বারে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা লুজার হতে যাচ্ছি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ফলাফলের হতাশা থেকে পরিবর্তন নাকি ধারাবাহিকতার জন্য আরেকবার আস্থা? কাবরেরা থাকছেন নাকি আসছে নতুন কোচ? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশ ফুটবলের পরবর্তী পথ চলা। ডায়না জারিন, স্টার নিউজ। ক্রিকেটের খবর। শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের জরুরি সভা, যেখানে মূল এজেন্ডা ঢাকা প্রিমিয়ার লিগ। তবে আলোচনায় থাকবে একাধিক পরিচালকের পদত্যাগ প্রসঙ্গ। গুঞ্জন, বিসিবি পরিচালকদের পদত্যাগে প্ররোচনা করেছে একটি পক্ষ। নিজের ক্ষেত্রে সে গুঞ্জন উড়িয়ে দিলেও মিডিয়া কমিটির চেয়ারম্যান মুকসেদুল কামাল বাবু বলেছেন 3 পরিচালকের পদত্যাগ বিসিবির জন্য বিব্রতকর। ডিপিএল আয়োজনেও সিসিডিএমের প্রচেষ্টার কথা জানান তিনি। নানামুখী সংকটে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। নতুন সরকার গঠনের পর থেকেই হ্যাপেনিং সংকট তো আছেই, সঙ্গে যোগ হয়েছে একাধিক পরিচালকের পদত্যাগ। প্রথমে ইশতিয়াক সাদিক, পরে আমজাদ হোসেন, সবশেষ ইয়াসিন মোহাম্মদ ফয়সাল। 25 পরিচালকের মধ্যে পদত্যাগ করেছেন 3 জন। বাতাসে ফিস ফাঁস, পরিচালকদের পদত্যাগে ইন্ধন যোগাচ্ছে একটি পক্ষ। মিডিয়া কমিটির চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া এই বিষয়, সঙ্গে তিনি নিজে কি পেয়েছেন এমন কোনো প্রস্তাব? যারা এই বোর্ডের এগেনেস্টে তারাই যদি আবার এই বোর্ডের লোকদেরকে প্রলোভন দেখায় এবং সে কারণে কেউ যদি চলে যেতে, না আমি জানি না যে তারা সে কারণে গেছে কিনা, কারণ আমি আবারও বলতেছি আমি এই ধরনের কোনো অফার পাই নাই বা আমি জানিও না। আমি আপনার প্রশ্নের জায়গা থেকে বলতেছি, সেটা হইলে নিশ্চয়ই ধরে নিতে হবে যে এটা অনৈতিক কাজ এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বোর্ড নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই থাকে না। তবে চলমান অস্থির পরিবেশে 3 পরিচালকের এমন পদত্যাগ যে
আবহাওয়াকে করেছে আরও ভারী। তবে এমন ক্রান্তিকালেও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান মিডিয়া কমিটির চেয়ারম্যান। যারা পদত্যাগ করেছেন তারা সবাই তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, তারা নিজেরা বলেছেন। সুতরাং এই জায়গা থেকে আমি বিব্রত না, তবে এটা কাঙ্ক্ষিত না, এটুকু আমি বলতে পারি যে এটা আমরা যেহেতু একটা টিম হিসাবে এখানে একটা বোর্ড শুরু হয়েছিল, সেটা থাকলে নিশ্চয়ই বোর্ডের জন্য ভালো হতো। ক্লাব বিসিবি দ্বন্দ্বে এখনো মাঠে গড়ায়নি ক্রিকেটারদের রুটি রুজির সবচাইতে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। যদিও লিগ আয়োজনে 12 ক্লাবকে ইতোমধ্যে চিঠি দিয়েছে সিসিডিএম, আলোচনার আমন্ত্রণ জানিয়েছে 8 এপ্রিল। ক্রিকেট এবং ক্রিকেটার এই দুটো নিয়ে আসলে বিসিবির কাজ। সুতরাং কোনো খেলা না হওয়া, কোনো লিগ না হওয়াটা এটা অবশ্যই দুঃখজনক। এবং আমি সবসময়ই একটা বিষয় বলি যে যেহেতু এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন, সেখানে নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সেটা যেন আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত না করে। এটা আমার মনে হয় আমরা যারা পক্ষে বা বিপক্ষে তাদের সবারই এটা মনে রাখা উচিত এবং অবশ্যই প্রত্যেকটা লিগ হওয়া উচিত। বিসিবি কার্যালয়ে শনিবার দুপুর 1টায় শুরু হবে এই মহাগুরুত্বপূর্ণ বোর্ড মিটিং, যেখান থেকে হয়তো মিলবে অনেক জমে থাকা প্রশ্নের উত্তর। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। একদিন বাদেই আবারও মাঠের অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। শনিবার থেকে শুরু স্কিল অনুশীলন, যেখানে অংশ নেবে 3 ফরম্যাটের সবাই। যেদিন আবার নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড গঠনে প্রথমবারের মতো বসবেন 4 নির্বাচক। জানা গেছে পাকিস্তান সিরিজের প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে না পারলেও আরও এক দফার সুযোগ পাচ্ছেন সাইফ আফিফ। আর পাওয়া এই সুযোগ কাজে লাগাতে চান ওপেনার সাইফ হাসান। 27 মার্চ শুরু, 2 এপ্রিল শেষ। কোভিড পরবর্তী ক্রিকেটে শুধু ফিটনেস নিয়ে এতটা লম্বা সময় কাজ হয়তো হয়নি এর আগে। এরপর শুক্রবার বিশ্রাম, শনিবার থেকে শুরু নতুন চ্যালেঞ্জ স্কিল ক্যাম্প। প্রথমে পরিকল্পনা ছিল কেবল কিউইদের বিপক্ষে রঙিন পোশাকের সম্ভাব্য ডাকপাওয়া ক্রিকেটারদের নিয়ে হবে বিশেষ এই স্কিল ক্যাম্প। তবে বিসিএল এর লঙ্গার ভার্সন পিছিয়ে যাওয়ায় ভিন্নতা আসছে সেখানে। থাকছেন ফিটনেস ক্যাম্পের সব সদস্যরাই। শনিবার বিসিবির মহা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং, তবে সেদিন আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। গেল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল নিয়ে বাশার শান্ত, নাইম, নাদিফের নির্বাচক প্যানেল বিশেষ সভায় বসবেন প্রথমবার। জানা গেছে ইনজুরির কারণে তানজিম সাকিবের খেলা হচ্ছে না এই সিরিজেও। অনিশ্চয়তা আছে হাসান মাহমুদকে ঘিরেও। সেক্ষেত্রে রিপন মণ্ডলের নাম আলোচনা হচ্ছে জোরসে। জানা গেছে কিউইদের বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ করবে না নির্বাচক প্যানেল। অর্থাৎ আরও এক দফা সুযোগ মিলছে পাকিস্তান সিরিজে ব্যাটে আস্থার প্রতিদান দিতে না পারা সাইফ আফিফদের। তারপরেও এই সিরিজে কিছুটা হলেও বাড়তি চাপে থাকবেন সাইফ হাসান। ওয়ানডেতে এমনিতেই সাইফের পারফরমেন্স গড়পড়তা, চারিপাশে তির্যক সব সমালোচনা। অবশ্য এসবে ভাবছেন না এই টাইগার ওপেনার। 2027 বিশ্বকাপ ভাবনায় আগাতে চান সিরিজ বাই সিরিজ। ব্যাক অফ দ্য মাইন্ড অবশ্যই কাজ করে, বাট আমার মনে হয় যেটা আমাদের গোল আসলে সিরিজ বাই সিরিজ, ম্যাচ বাই ম্যাচ যদি আমরা নিজের ক্রিকেটে ইমপ্রুভ করি তখন আসলে অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যাবে। আমরা আমাদের প্রসেসটা নিয়ে যদি আমরা ফলো করি ইনশাল্লাহ ওটা ঠিক মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সেট হয়ে আউট হচ্ছে, আমার মনে হয় এখানে চিন্তা করার বিষয় আছে। জিনিসটা যদি আমি আরও স্কোর বড় করতে পারি টিমের জন্য আরও হেল্পফুল হবে, আমার নিজের জন্য হেল্পফুল হবে। সো অবশ্যই এটা মাথায় আছে, চেষ্টা করব আবার সুযোগ পাইলে জিনিসটা আরও বড় করা। তবে সেখানে একটা আবদারও আছে সাইফের। পাকিস্তান সিরিজের মতো কিউইদের বিপক্ষে সিরিজেও উইকেট চান স্পোর্টিং। তাতে চ্যালেঞ্জ থাকলেও সাইফ প্রস্তুত সেই চ্যালেঞ্জ গ্রহণে। হ্যাঁ, অনেক ভালো ছিল, আপনারা তো দেখলেনই, বিশেষ করে লাস্ট ম্যাচটা খুবই ভালো ছিল। আমার মনে হয় এরকম উইকেট, স্পোর্টিং উইকেট থাকলে বলাররাও অ্যাডভান্টেজ পাবে, ব্যাটসম্যানরাও যদি নিজের স্কিলটা ঠিক থাকে ওখানেও তারা আউট হবে না। ওডিআই ফরম্যাট যদি চিন্তা করি, আমি যেই সুযোগটাই পাবো আমার জন্য সেটা অনেক গোল্ডেন অপরচুনিটি। আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব, টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করব অ্যাজ অলওয়েজ। ফিটনেস ক্যাম্পের মতোই টাইগারদের বিশেষ এই স্কিল ক্যাম্পও চলবে সপ্তাহখানেক। 11 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আয়োজিত হয়েছে জুনিয়র্স প্রিমিয়ার লিগ জেপিএল এর প্রথম সিজন। শুক্রবার রাজধানীর উত্তরা আয়োজিত হলো তরুণ সাংবাদিকদের নিয়ে গড়া দল দ্য জুনিয়র্স এর 8 ক্রিকেট টুর্নামেন্ট। একদিনের এই টুর্নামেন্টে সব মিলিয়ে 3টা দল অংশগ্রহণ করে। প্রতিটা দল থেকে একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়। ফাইনালে ওঠে শক্তিশালী 2 দল, কার্ড ক্যাপিটালস ও রিলস রয়্যালস। ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 97 রানে অল আউট হয় রিলস রয়্যালস।
24 বলে সর্বোচ্চ 37 রান করেন ইখতিয়ার আহমেদ। জবাবে মাহরুজ হাসানের 50-তে 2 বল হাতে রেখে 2 উইকেটের জয় পায় কার্ড ক্যাপিটালস। 2 উইকেট ও 50 করা মাহরুশের সঙ্গে যৌথভাবে ম্যাচ সেরা হন 4 উইকেট নেওয়া মাজেদুল ইসলাম মাসুদ। 6 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন মাসুদ। 3 ম্যাচে 197 রান করে বেস্ট ব্যাটার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন উৎস মাহমুদ। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোকসেদুল কামাল বাপু। বিগত সময়ে শুধু ক্রিকেট ও ফুটবলের উপর ফোকাস ছিল, তবে বর্তমান সরকার সব ধরনের স্পোর্টস গুরুত্ব সহকারে দেখছেন। শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন শেষে এই কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এই অঞ্চলকে একটি আধুনিক স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে এগিয়ে চলার এক অনন্য অভিজ্ঞতা সার্ফিং। প্রতিনিয়ত পরিবর্তনশীল তরঙ্গের ওপর ভারসাম্য বজায় রেখে সার্ফাররা দেখান সাহস, দক্ষতা ও আত্মবিশ্বাসের এক অসাধারণ সমন্বয়। কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় তিনি জানান, শুধু ক্রিকেট ফুটবল নয়, সব ধরনের স্পোর্টসের উন্নয়নে কাজ করছে সরকার। সারা বিশ্বের কাছে আমাদের কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত। তো সার্ফিং এমন একটি খেলা যে খেলাতে আসলে কিছু বিশেষত্ব প্রয়োজন রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে সবাই জানি যে একমাত্র সারা বাংলাদেশের ভিতরে আমাদের যে বিচ এলাকাগুলো আছে তার ভিতরে এই কক্সবাজারই অন্যতম যেখানে সার্ফিং করা সম্ভব। ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতন ভাতা ও ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের সকল সেবায় যুক্ত করা হয়েছে। এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে 64 জেলায় নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আগামী 30 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 64টি জেলায় একই সময়ে একই দিনে আমরা নতুন করে স্পোর্টস উদ্বোধন করতে যাচ্ছি এবং আমরা খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে। সার্ফিং প্রতিযোগিতা শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন। পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম প্রসার করা হবে বলেও জানিয়েছেন আমিনুল হক। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। ধ্বংসপ্রায় পাবনার ঈশ্বরদীর মরহুম আলহাজ আবুল মনসুর খান স্টেডিয়াম। দীর্ঘদিন সংস্কার না করায় ও অযত্ন অবহেলায় বেহাল দশা স্টেডিয়ামের। ধ্বংস হয়ে গেছে অবকাঠামো, মাঠের অবস্থাও নাজুক হয়ে পড়েছে। পাবনা থেকে শামসুল আলমের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় এই মাঠেই প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হতো যুবকদের দৌড়ঝাঁপ, গোলের চিৎকার, ব্যাট বলের আওয়াজ আর উচ্ছ্বাসে ভরে উঠত পুরো এলাকা। তরুণরা স্বপ্ন দেখত এখান থেকেই একদিন খুলবে জাতীয় দলের দরজা। মরহুম আলহাজ আবুল মনসুর খান স্টেডিয়াম, এটা ছিল ঈশ্বরদীর যুবকদের স্বপ্নের কেন্দ্র, আশার প্রতীক। আজ সেই মাঠই যেন অস্তিত্বের সংকটে। সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় অবকাঠামো আর খেলার মাঠ জুড়ে বালু ও খোয়ার স্তূপ। সবুজ ঘাসের বদলে এখন শুধুই ধূসর হতাশা। স্টেডিয়ামের ভেতরের দৃশ্য আরও হৃদয় বিদারক। ভাঙা গ্যালারি, ধসে পড়া দেয়াল আর মাঠের মাঝখানে এখন মাদক সেবীদের অবাধ আড্ডা। প্রকাশ্যে মলমূত্র ত্যাগের দুর্গন্ধে ভরে আছে চারপাশ। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের নামে এখানে ফেলা হয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্পের ইট খোয়া মিশ্রিত বালু। যে মাঠ একদিন স্বপ্ন তৈরি করত, সেই মাঠই আজ যুবকদের স্বপ্নকে পিষে ফেলছে। মাঠটা যেহেতু খারাপ, সেহেতু এই এলাকার ছেলেপেলে খেলাধুলার প্রতি আর নাই। এখন সবাই নেশাগ্রস্ত বেশি হচ্ছে। বিভিন্ন রাস্তার কাজের জন্য এখানে মাটি, তারপরে বালু, খোয়া এগুলো ফেলানোর জন্য এই মাঠটা একদমই খেলার উপযোগী নয়। আমরা প্র্যাকটিস করতে আসি, তো প্র্যাকটিস করার সময় ধরনের ড্রেসিং রুমটা আছে, তো ড্রেসিং রুমের মধ্যে আসি কেউ মাদক নেশাগ্রস্ত করে, এক পাশে আমরা প্র্যাকটিস করতেছি আর এক পাশে নেশাগ্রস্ত করে। যুব সমাজের একাংশ এখনও খেলতে চায়, কিন্তু খেলার পরিবেশ না পেয়ে দিন দিন হতাশ হয়ে পড়েছে। অনেকে ইতোমধ্যে খেলা ছেড়ে দিয়েছে। যারা এখনও আসে তারা শুধু পুরনো স্মৃতি হাতড়ায়। স্বপ্নগুলো যেন ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। স্টেডিয়ামটা খুবই
একটা খুব নাজুক একটা অবস্থা। আমার স্টেডিয়ামটা হতে পারলো না সেটা ভিন্ন বিষয়, কিন্তু মাঠটা তো সুন্দর থাকতে হবে। পাশে দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে মাটি খোয়া মোয়া পালা দেওয়া থাকে সবসময়, বড় বড় গাড়ি এর মধ্যে চলাফেরা করে, মানে কোনো রকম পরিবেশ নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান। আইনগত এবং প্রশাসনিক এবং উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যা থাকে এটা আমরা সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হবে এবং আমরা খুব দ্রুত চেষ্টা করব এই কাজটা সম্পন্ন করার জন্য। একটি খেলার মাঠ শুধু ঘাস আর মাটির টুকরো নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন, শরীর, মন ও চরিত্র গড়ে তোলার পবিত্র স্থান। যদি দ্রুত সংস্কার না করা হয়, সঠিক ব্যবস্থাপনা না আসে, তাহলে ঈশ্বরদীর এই মিনি স্টেডিয়ামের সাথে হারিয়ে যাবে অসংখ্য তরুণের স্বপ্ন, উচ্ছ্বাস ও ভবিষ্যৎ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। গভীর সংকটে ইতালিয়ান ফুটবল। টানা 3 বিশ্বকাপ মিস করে ইতিহাসে প্রথমবার এমন লজ্জার মুখে পড়েছে ইতালি জাতীয় ফুটবল দল। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। তার পরপরই সরে দাঁড়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কোচ জেনারো গাত্তুসোর ভবিষ্যৎ অনিশ্চিত। পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতায় উয়েফা হুঁশিয়ারি দিয়েছে ঝুঁকিতে পড়তে পারে 2032 ইউরো আয়োজন। একসময়ের গৌরব, ইতিহাস আর আবেগের প্রতীক ইতালির ফুটবল আজ এক গভীর সংকটের মুখে। নীলাকাশ গ্রাস করছে অমানিসার অন্ধকার। বিশ্বকাপ জয়ী কোনো দল হিসেবে প্রথমবারের মতো টানা 3 বিশ্বকাপ মিসের লজ্জার রেকর্ড গড়েছে আজজুরিরা। সেই দায় নিজের কাঁধে নিয়েই পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। 2018 বিশ্বকাপে জায়গা করতে না পারলেও গ্রাভিনা দায়িত্ব নেওয়ার পর ইতালি পড়েছে ইউরোপ সেরার মুকুট। 2020 সালে জিতেছে ইউরো, তবে গ্রাভিনা কাটাতে পারেননি বিশ্বকাপের অভিশাপ। 2022 সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দর্শক হয়েই থাকতে হয়েছে তাদের। সবশেষ বসনিয়া ও হার্জেগোভিনিয়ার বিপক্ষে ট্রাইবেকারে হেরে 2026 বিশ্বকাপের স্বপ্নও ভেঙেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ব্যর্থতার ভার একা গ্রাভিনা বহন করেননি। তার পদত্যাগের ঠিক পরেই সরে দাঁড়ান জাতীয় দলের ডেলিগেশন প্রধান ও কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দলের প্রধান কোচ জেনারো গাত্তুসোর 10 মাসের মেয়াদও শেষের পথে। তার আগেই হতে পারেন বরখাস্ত। ফলে নতুন নেতৃত্ব আসার আগ পর্যন্ত ইতালিয়ান ফুটবল দিশেহারা এক সময় পার করছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছেন সংশ্লিষ্টরা। কখনো ভাবিনি যে আমাদের শেষ বিশ্বকাপ ম্যাচ হবে 2014 সালে, আমার বিদায়ের ম্যাচ। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। এই হতাশাকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে হবে। ইতালিয়ান প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অনেক ভালো কাজের যথাযথ মূল্যায়ন হয় না। গ্রাসরুট পর্যায়ে যা আমরা উপস্থাপন করি, ফেডারেশন তার গুরুত্ব দেয় না। যে কেউ নিজেকে প্রার্থী হিসেবে এগিয়ে আনবে, তার প্রোগ্রাম আমরা পুরোপুরি মূল্যায়ন করব। তবে আমরা সমর্থকদের কাছে কোনো বার্তা দিতে পারছি না, কারণ আমরা নিজেরাও দুঃখিত ও হতাশ। সংকট শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফার সভাপতি আলেকজান্ডার চেফেরিন সতর্ক করেছেন, ইতালির স্টেডিয়াম ও ফুটবল অবকাঠামো দ্রুত সংস্কার না হলে 2032 সালের ইউরো আয়োজনের অধিকার হারাতে পারে। বর্তমানে প্রস্তাবিত 11টি স্টেডিয়ামের মধ্যে কেবল ইউভেন্তুসের স্টেডিয়াম আন্তর্জাতিক মান পূরণ করে। আগামী 22 জুন ইতালিয়ান ফুটবল ফেডারেশনে এক জরুরি সাধারণ সভার মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। তাদের সামনেও চ্যালেঞ্জটা বেশ কঠিন। কেএম সনি, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।